5ই আগস্ট 2024 সেনাবাহিনী কি স্নাইপার রাইফেল দিয়া মানুষকে হত্যা করেছিল? 5ই আগস্ট 2024 শেখ হাসিনার সরকারের পতনের সময় এই এত স্নাইপার রাইফেল কোথা থেকে আসলো? প্রায় হাজারখানেক মানুষ নিহত হইল এবং অনেক মানুষ আহত হইল। আসলে এদেরকে কে হত্যা করলো? আমরা 1990 সালের আন্দোলন দেখেছি, আবার ইতিহাস বলে 69-এর গণ আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 66-র আন্দোলন বা সরকার বিরোধী আরও অনেক আন্দোলন দেশে হয়েছে, কিন্তু মাত্র 36 দিনের আন্দোলনে এত হাজারের উপরে মানুষ লাশ পড়ে গেল আর 20-25 হাজার মানুষ আহত হলো। কোটা আন্দোলন, নিরীহ ছাত্রদের একটা সাধারণ আন্দোলন কিভাবে এটা সশস্ত্র আন্দোলনের রূপ নিল? আসলে এই হত্যাকারী কারা? এগুলো কি পুলিশ বাহিনীর হাতে নিহত হয়েছিল? এগুলো কি সেনাবাহিনীর স্নাইপার রাইফেলে নিহত হয়েছিল? এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে। বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিকরা এটা নিয়ে গবেষণা করতেছে। আমরাও যেহেতু একেবারে প্রত্যক্ষদর্শী, তারপর থেকে আমরাও গবেষণা করতেছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি যে কিভাবে কি হয়েছে। ইতিমধ্যে সারা জাগানো কিছু তথ্য দিয়ে বাংলাদেশের একজন মোস্ট সিনিয়র সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক এনায়েত কবির, উনি ভারতের নর্থ ইস্ট নিউজ পত্রিকায় 3টি ধারাবাহিকভাবে উনি অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরছে। তার মধ্যে এ পর্যন্ত 3টি পর্ব প্রচার হয়েছে, যেগুলো আমার সংগ্রহে আছে, আর আরও লিখবেন উনি বলেছেন। আজকে মূলত আলোচনাটা করব সেই এনায়েত কবির সাহেব তার অনুসন্ধানী প্রতিবেদনে যে দাবি করেছেন যে সেনাবাহিনীর আর্টিলারি থেকে এই স্নাইপার রাইফেল সরবরাহ করা হয়েছিল এবং যারা নিহত হয়েছিলেন 5ই আগস্ট, এগুলোকে এই স্নাইপার রাইফেল দিয়া সেনাবাহিনী এবং আর কারা কারা হত্যা করেছিল উনি কি বলেছেন সেই অনুসন্ধানী প্রতিবেদনে, যেটা সারা বিশ্বব্যাপী এত সাড়া জাগিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। আমার নিজের অবজারভেশন থাকবে, মন্তব্য থাকবে, আমি কি দেখেছি, আমি কি পেয়েছি, আমরা কি বুঝেছি, আমি কি বুঝেছি, সেটা নিয়েও একটা আলোচনা করব আজকে। সবাই রেডি হয়ে যান। সর্বপ্রথম আসেন যে ছাত্রদের একটা নিরস্ত্র নিরহ আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটা হঠাৎ করে সশস্ত্র আন্দোলন হয়ে গেল কিভাবে? এখান থেকে শুরু করি। তবে প্রথমে বলি শুনেন, স্নাইপার রাইফেলের বিষয়টা প্রথমে আসলো ইউনূস সরকারের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। উনি নির্বাচন কমিশনেরও আগে নির্বাচন কমিশনারও ছিলেন। উনি সেই 1/11 সময়ও উনি
সম্ভবত এই নির্বাচন কমিশনার ছিলেন। তো যাই হোক, উনি বললেন যে আমি যে সমস্ত লাশ দেখেছি এগুলো তো পুলিশের গুলি না, যারা মারা গেছে এগুলো মারা গেছে 7.62 ক্যালিবারের স্নাইপার রাইফেল, যেটা পুলিশের কাছে থাকে না, সেটা বিডিআরের কাছে নাই, সেটা একমাত্র সেনাবাহিনীর আর্টিলারি করে থাকে। তাহলে এই যে ছাত্র জনতা মারা গেল, তো এই স্নাইপার রাইফেল আসলো কোথা থেকে? এই প্রশ্নটা উনি উঠানোর পরে ওনার কিন্তু চাকরি চলে গেছিল, যাওয়ার পথে ছিল। ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডক্টর ইউনূস বা ইন্টারিম গভর্নমেন্ট তাকে সরিয়ে দেয়। তাহলে সে চলে যায় হলো অন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে তাকে দিয়ে রাখছিল উপদেষ্টা হিসেবে। কিন্তু সে এই তথ্যটা ফাঁস করার পর থেকেই এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং গবেষণা শুরু হয়ে যায়। গেল এক। নাম্বার 2 আসেন, উনি যখন এই যে নির্বাচন হয়ে গেল, ইন্টারিম গভর্নমেন্ট শেষ না, এই কথাটা উনি তখনই বলেছিল যে আমি যখন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে জাহাঙ্গীর গেট দিকে আসতে থাকি, তখন একজন সেনা অফিসার আমাকে ফোন করে বলল যে স্যার, আপনি তো স্নাইপার রাইফেলের রেঞ্জের ভিতরে চলে যেতেছেন, স্নাইপার রাইফেলের রেঞ্জের ভিতরে চলে যেতেছেন। তাহলে প্রশ্ন হলো যে তাহলে সেখানে যে স্নাইপার রাইফেল ফিটিং করা ছিল বা ওই এলাকায় মোতায়েন ছিল, তাহলে সেনাবাহিনী জানত। এবং যেহেতু উনি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, ওনাকে সতর্ক করছে যে স্যার, আপনি কিন্তু স্নাইপার রাইফেলের রেঞ্জে চলে গেছেন, আপনি আর যায়েন না। তাহলে সেনাবাহিনী জানত এবং সেখানে স্নাইপার রাইফেল ছিল। এ হলো 2টা কথা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের। নাম্বার 3, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছেন যে সে সময় আমি ঘুরতে ফিরতে দেখেছি বিদেশিদেরকে, যারা স্নাইপার রাইফেল পরিচালনা করেছে 5ই আগস্টের আগে, তারা বিদেশিও অনেকে ছিল, প্রশিক্ষিত। এরা আমেরিকার এজেন্ট হতে পারে, এরা ভারতের উলফা বিদ্রোহী গোষ্ঠী উলফা হতে পারে, আবার রোহিঙ্গার প্রশিক্ষিত স্নাইপার চালাতে দক্ষ তারা হতে পারে। এই কথাটাও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সাহেব বলেছেন। এই গেল স্নাইপার রাইফেলের ইতিহাস। এই একের পর এক শুনতে থাকেন, গেল 2-3টা। চতুর্থ স্টেপে এসা ইন্টারিম গভর্নমেন্টের আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তিনি বললেন, ডক্টর আসিফ নজরুল বললেন যে 5ই আগস্টের 7-8 দিন আগে তার ফুলার রোডের বাসায় একজন সেনা অফিসার এসে বললেন যে স্যার, আপনি কিন্তু স্নাইপারের রাইফেলের টার্গেটে আছেন। এখানে উনি নাম প্রকাশ করে নাই আসিফ নজরুল, কিন্তু উনি সেনাবাহিনীর কথাই বলেছেন। তাহলে দেখা যেতেছে যে এখানেও সেই সেনাবাহিনী এবং স্নাইপার রাইফেল। আচ্ছা, গেল এই চতুর্থ স্টেপ, গেল স্নাইপার কাহিনী শুনেন। এবার আসেন পঞ্চম স্টেপ।
5ই আগস্টের পরে একজন সেনাবাহিনীর মেজর, যিনি সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত একজন সেনা অফিসার, উনি একটা ভিডিও করে ছাড়ছে। তার হাতে স্নাইপার রাইফেল, তার শিশু বাচ্চাও ছিল তার সাথে। উনি একটা ছাদে তার বাচ্চাকে নিয়ে সাথে ভিডিও করেছে। উনি ভিডিও করে দম্ভ ভরে ভিডিও করে নিজেই ছাড়ছে, স্নাইপার রাইফেল দেখাইছে, বলছে যে আওয়ামী সরকার আমাদের শত্রু ছিল, আমরা এই স্নাইপার রাইফেল ব্যবহার করেছি। তাইলে নগদে আমরা একটা ডকুমেন্টস পেয়ে গেলাম যে হ্যাঁ, স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছিল। উনি সাবেক সেনা অফিসার। এবার আরেকটাতে আসেন, আমরা ওই সময়ে রাস্তায় দেখেছি বোরখা হিজাব পরা নারী স্নাইপার রাইফেল নিয়ে তয়লা দিয়ে ঢাকতেছে, বোরখার নিচে নিচ্ছে, হেঁটে যাচ্ছে, এরকম ভিডিও আমরা দেখেছি। আচ্ছা, তাইলে এই সমস্ত ঘটনাই প্রমাণিত হয় যে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে। তাহলে এই হত্যাকাণ্ডগুলো পুলিশে করে নাই। যারা যারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছেন তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আচ্ছা, এইখানে সবচেয়ে মজার বিষয় হলো, অনুসন্ধানী সাংবাদিক যার কথা বললাম, এনায়েত কবির, যিনি এই যে ভারতের নর্থ ইস্ট নিউজে ধারাবাহিকভাবে লিখতেছেন, 3টা পর্ব আসছে, সেখানে উনি মার্কিন কিছু এজেন্টের এবং উলফা অর্থাৎ ভারতের বিচ্ছিন্নতাবাদী বা ভারতের স্বাধীনতাকামী বিভিন্ন প্রদেশের যে আন্দোলন করতেছে, গুর্খা, তারপর হলো উলফা, আর হলো রোহিঙ্গা, এদের কিছু নাম তিনি ওই প্রতিবেদনে তুলে দিয়েছে। এখন এ পর্যন্ত যা আমি বললাম, এতে মোটামুটি আমরা নিশ্চিত যে একটা নিরহ ছাত্রদের আন্দোলনকে সশস্ত্র আন্দোলনে রূপ দেওয়া হয়েছিল এবং এই স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, এবার আসেন, কারা এই স্নাইপার রাইফেলগুলো ব্যবহার করলেন? 5ই আগস্টের আগে রাওয়া ক্লাবটা হলো মহাখালীর ডিওএইচএস এর যে রাওয়া ক্লাব, এটা হলো সাবেক সেনাবাহিনীর অফিসারদের, ওইটা হলো ক্লাব, রিটায়ার্ড সেনাবাহিনী অফিসারদের ক্লাব। সেইখানে আমরা দেখেছি তারা ভীষণ রকম অ্যাক্টিভ। সেখানে কান পাতলে আমরা শুনতে পেতাম যে শেখ হাসিনার পতনের জন্য তারা কাজ করতেছিল এবং প্রকাশ্য তারা সমাবেশ, মিটিং, মিছিল করতেছিল। ওই ক্লাবটা কিন্তু সব সাবেক সেনাবাহিনীর অফিসার বা সেনাবাহিনী থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে বা রিটায়ার্ডে গেছে, এই ধরনের সমস্ত সেনাবাহিনীর অফিসার। সেইখানে ছিলেন কর্নেল হাসিনুর রহমান, যার কোর্ট মার্শাল হয়েছিল। কেন কোর্ট মার্শাল হয়েছিল এবং সেই বিচারে কি হয়েছিল? ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি ভারতের উলফাদের এবং বাংলাদেশের জঙ্গিদের, হিজবুত তাহরিরদের উনি প্রশিক্ষণ দিতেন। আবার বলি, ভারতের উলফা এবং যারা ওই যে 7 সিস্টার খেয়ে দেবো বলি না আমরা, এই একটা প্রদেশ আসাম,
তারা স্বাধীন করার জন্য যারা লড়াইরত সেই উলফাদের ট্রেনিং করাতেন তখন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদে চাকরি করতেন এই কর্নেল হাসিনুর রহমান। তাহলে কোর্ট মার্শালে তার যখন বিচার হয়, তাহলে বিচারটা কেন হলো? বিচার হওয়ার আগে তদন্ত হয়েছিল, তদন্ত করেছিল র্যাবের গোয়েন্দা ইউনিট। তদন্ত করে এগুলো প্রমাণিত হওয়ার পরে কোর্ট মার্শালের বিচারক ছিলেন কামরুল ইসলাম, তখন সেনাপ্রধান ছিলেন মবিন সাহেব। 4 বছরের কারাদণ্ড, চাকরি থেকে বরখাস্ত এবং আজীবন ক্যান্টনমেন্ট এলাকায় তাকে নিষিদ্ধ ঘোষণা করে তাকে জেলে দেওয়া হয়। 16 মিনিট হয়ে গেছে, আমি পরের পর্বে বিস্তারিত বলতেছি, পার্ট 2-তে আসছেন এবারকার।